হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের শেষ সৃজনশীল প্রশ্ন নাম্বার 12 নিয়ে আলোচনা করব। এখানে একটি রেওয়ামিল দেওয়া আছে এবং কিছু তথ্য দেওয়া আছে যেগুলির ভিত্তিতে আমার করতে হবে। ক নাম্বার করণীয়তে করতে বলা হয়েছে নিট দেনাদারের পরিমাণ নির্ণয়, খ নাম্বারে বলা হয়েছে মোট মুনাফা নির্ণয় করতে এবং গ নাম্বারে বলা হয়েছে একটি আয় বিবরণী প্রস্তুত করতে। আচ্ছা, নিট দেনাদারের পরিমাণ নির্ণয় এর আগেও আমরা করেছি অঙ্কে, কিন্তু হয়তো এভাবে করণীয় হিসাবে দেয়া ছিল না। তো নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের প্রথমেই যেটা জানা দরকার সেটা হচ্ছে দেনাদার। প্রথমত হচ্ছে দেনাদার কেন সৃষ্টি হয়। দেনাদার সৃষ্টি হয় বাকিতে পণ্য বিক্রয়ের মাধ্যমে, অর্থাৎ আমি যদি বাকিতে পণ্য বিক্রি করি তাহলেই হচ্ছে দেনাদারের সৃষ্টি হবে। এবারে নিট দেনাদারের পরিমাণটা কি? নিট দেনাদারের পরিমাণ হচ্ছে সেটাই, ধরেন আপনি 1 লাখ টাকার পণ্য বাকিতে বিক্রি করেছেন 5টি কাস্টমারের কাছে। এখন হয়তো এমন হতে পারে যে 5টি কাস্টমারের মধ্যে একটি কাস্টমার আপনার টাকাটা আর দিতে পারবে না, কারণ তার ব্যবসা বন্ধ হয়ে গেছে, অথবা তার কোনো বিপদ হয়েছে যে কারণে আপনি আর তার কাছ থেকে টাকাটা পাবেন না। তাইলে কি আপনি বলতে পারবেন যে আমি 1 লাখ টাকাই মানুষের কাছে পাবো, এটা দেনাদার আমার? সেটা পারবেন না। কারণ হচ্ছে আপনি যখন বুঝতে পারবেন যে ওই 1 লাখ টাকা থেকে আপনি হয়তো 10,000 টাকা পাবেন না বা 20,000 টাকা পাবেন না, তখন আপনার নিট দেনাদারের পরিমাণ, মোট যে 1 লাখ টাকা দেনাদারের পরিমাণ ছিল সেখান থেকে ওই যেটা পাবেন না, অর্থাৎ সন্দেহ করতেছেন যে এটা পাওয়া যাবে না, এটা ব্যাড ডেটস হয়ে যাবে, সেটাকে আপনি বাদ দিয়ে দেখাইতে হবে। তাহলে এই যে এরকম যদি সন্দেহজনক কোনো বিষয় থাকে যে এটা পাওয়া নাও যেতে পারে বা হচ্ছে এটা পাওয়া যাবে না, সেই দেনাদারের পরিমাণ সেগুলি বাদ দিলে পরেই বাকি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নিট দেনাদার। তো এখন এটা আমরা বের করব। বের করার জন্য প্রথমেই আমার রেওয়ামিলে একটা দেনাদার দেয়া আছে 40,000 টাকা, অর্থাৎ আমি 40,000 টাকা আমার কাস্টমারদের কাছে পাবো, এটা বলা আছে। কিন্তু সমন্বয়তে গিয়ে বলা আছে আবার যে দেনাদারের উপরে 5% হারে কুঋণ ও সন্দেহজনক দেনার সঞ্চিতি ধরতে হবে। অর্থাৎ এই যে 40,000 টাকা আমি পাবো বলতেছি, এখান থেকে 4% আমি সন্দেহ করতেছি যে আমি পাবো না, অর্থাৎ আমি ধরে নিব যে এটা ব্যাড ডেটস হয়ে যাবে, এটা পাওয়া যাবে না। এই জন্যে আমার এই টোটাল 4,000 টাকা থেকে 4%-এ যে টাকাটা আসে 1,600 টাকা, সেই টাকাটা বাদ দিয়ে দেখাতে হবে। এরপরে আরেকটা বিষয় বলছে যে এবং 2% হারে বাট্টা সঞ্চিতি রাখতে হবে, অর্থাৎ এই 40,000 টাকা থেকে 4% কুঋণ বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে তার উপরে 2% হারে ধরতে হবে যে আরো 2% হারে আমি পাবো না। এইটা পাবো না কেন? কারণ এইটা হচ্ছে ডিসকাউন্ট দিতে হবে, এটা হচ্ছে ছাড় দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা যদি আমি অঙ্কের মধ্যে দেখাই তাহলে আমরা এভাবে একটি ছক করতে পারি, অথবা আপনি চাইলে ছক নাও করতে পারেন। তাহলে প্রথমেই যে হিসাবটা আসবে যে প্রথম আমার দেনাদারের পরিমাণ কত ছিল, আমার রেওয়ামিলে দেয়া আছে যে আমি 40,000 টাকা মানুষের কাছে পাবো। ওকে, ফাইন, 40,000 পাবো। তারপরে সমন্বয়তে দেয়া আছে, যে এখানে সমন্বয়তে দেয়া আছে বলছে যে 4% হারে সন্দেহজনক দেনা ধরতে হবে। তাইলে আমি 4% হারে 40,000 টাকার উপরে যে টাকা আসে 1,600 টাকা, এই টাকাটা বাদ দিব। তাইলে আমি আসলে কত টাকা মানুষের কাছে পাবো বলে ধরে নিচ্ছি? 38,400। অঙ্কে বলছে যে তারপরেও যে টাকাটা থাকবে, অর্থাৎ এই যে 38,400 টাকা যে থাকবে, এখান থেকেও আপনি ধরে নেন যে আপনার আরো ডিসকাউন্ট দেয়া লাগবে। কত টাকা দিতে হবে? 2%-এ যা হয়, 2%-এ হয় 786 টাকা, এটাও ডিসকাউন্ট দিতে হবে, অর্থাৎ এটাও আপনি পাবেন না। তাইলে আমি আসলে দেনাদার কত টাকা ধরবো? আমি মানুষের কাছে পাবো এরকম টাকার পরিমাণ কত ধরবো? 40,000 থেকে 1,600 টাকা বাদ যাবে এবং 768 টাকা বাদ যাবে, অর্থাৎ 37,632 টাকা আমি আসলে মানুষের কাছে পাবো নিট। ঠিক আছে, এখন বিষয় এরকম হতে পারে যে আমি তো এখানে একটা সন্দেহজনক দেনা সঞ্চিতি রাখলাম, অর্থাৎ একটা ফান্ড রাখলাম, একটা ব্যাকআপ ফান্ড রাখলাম, যে যদি না পাই, হ্যাঁ, তাহলে আমার এই টাকাটা লোকসান হতে পারে। এখন এমনও তো হইতে পারে যে আপনি এই 1,600 টাকা পেয়ে গেছেন, তখন নিট দেনাদারের পরিমাণ আবার বেড়ে যাবে। কিন্তু আমাদের অঙ্কে যেভাবে বলছে আমরা যদি সেইভাবে করি তাহলে আমার এই অঙ্কে আমার নিট দেনাদারের পরিমাণ হচ্ছে 37,632
32 টাকা। আচ্ছা, গেল ক নাম্বার শেষ। এবারে চলে আসবো আমরা খ নাম্বারে। বলছে কি খ নাম্বারে মোট মুনাফা নির্ণয় করতে। তো আমরা মোট মুনাফা প্রত্যেকটা অঙ্কেই প্রায় আমরা মোট মুনাফা নির্ণয় করেছি, সুতরাং এটা নতুন কোনো ইস্যু না। আমরা চলে যাব মোট মুনাফা নির্ণয় করার ছকে। আমরা কি করি, একটা আয় বিবরণী করি। আয় বিবরণীতে আমরা বিক্রয় বের করি, বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই, মোট মুনাফা বের করি, তারপরে আরো পার্ট থাকে। তো এই আমার খ নাম্বার প্রশ্নে যেহেতু বাকি পার্টটা করতে বলা হয় নাই, সুতরাং এই বিশদ আয় বিবরণীটা হচ্ছে আমার আংশিক, অর্থাৎ পুরা যে আয় বিবরণীটা থাকে তার একটা অংশ আমি এখানে করতেছি। তো প্রথমে আমরা নিট বিক্রয়টা বের করব। নিট বিক্রয় বের করা খুব সহজ। বিক্রয় নেব, তার সাথে যদি ফেরত টেরত থাকে সেগুলি বাদ দিয়ে নিট বিক্রয় নিয়ে নিব। তো আমি এখানে বিক্রয়টা নেই, সরি, বিক্রয় আছে আমার এখানে 1,05,000 টাকা এবং ফেরত আছে এখানে, দেখেন ফেরত, এখানে শুধু ফেরত লেখা, টাকা কিন্তু দুই ঘরে দেয়া। তাহলে কোনটা বিক্রয় ফেরত আর কোনটা ক্রয় ফেরত সেটা কিভাবে বুঝবো? আমরা এর আগে জেনেছি যে ক্রয় যে পাশে থাকবে তার বিপরীত পাশে ক্রয় ফেরত থাকবে, আর বিক্রয় যে পাশে থাকবে যে কলামে তার বিপরীত পাশে হচ্ছে বিক্রয় ফেরত থাকবে। তাহলে ফেরতের এই যে 3050 টাকা, এটাই হচ্ছে আমার বিক্রয় ফেরত। তাহলে আমি বিক্রয় নিলাম 1,05,000 টাকা, এর সাথে ফেরত আছে সেটা বাদ দিলাম 3050 টাকা। তাহলে নিট বিক্রয় বের হলো আমার 1,01,950। এবারে আসি আমরা বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ এই যে আমি 1,01,950 টাকা বিক্রি করলাম, এই বিক্রিটা করার জন্য আমার কত টাকা খরচ হয়েছে। তো কত টাকা খরচ হয়েছে কিভাবে বের করব? আমি পণ্য কিনেছি, সেখান থেকে আমি প্রোডাকশনের জন্য ইউজ করেছি, সেগুলি হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয় রিলেটেড খরচ। তো বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে প্রথমেই যেই জিনিসটা নিতে হয় সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য কোথায় পাবো? রেওয়া মিলে পাবো। প্রথমেই আছে কত? 15,000 টাকা নিলাম, 15,000 টাকা। এরপরে নিব আমি ক্রয়। ক্রয় নিব, ক্রয় কোথায় পাবো? এই যে এখানে পাবো। ক্রয় আছে 40,000 টাকা, এর সাথে ফেরত আছে, এর বাইরে হচ্ছে এই যে পরিবহন আছে। পরিবহন যদি শুধু পরিবহন খরচ এভাবে লেখা থাকে তাহলে আমরা ধরে নিব যে এটা ক্রয় পরিবহন, ঠিক আছে? তাইলে ক্রয় পেলাম, ক্রয় থেকে ফেরত যাবে বাদ, পরিবহন খরচ থাকলে যোগ হয়। এর বাইরে সমন্বয়তে কোনো ইস্যু আছে কিনা? সমন্বয়তে বলা আছে যে 2,000 টাকার পণ্য এখনো হিসাবভুক্ত করা হয় না, যেটা ক্রয় করা হয়েছিল। তাহলে আমরা এখন হিসাবভুক্ত করব, অর্থাৎ ক্রয়ের সাথে এই 2,000 টাকা যোগ করে দিব। আর কিছু আছে? 3 নম্বরে আছে স্বত্বাধিকারী পণ্য উত্তোলন করছে। তো পণ্য যদি উত্তোলন করে, পণ্যটা কোথায় থাকে? পণ্য থাকে, আমি ক্রয় করলে না সেখানে পণ্য থাকবে, অথবা হচ্ছে মজুদ পণ্যের ভিতরে পণ্য থাকবে। সুতরাং আমি যদি পণ্য উত্তোলন করি তাহলে সেটা ক্রয় থেকে বাদ যাবে, ঠিক আছে? তাহলে আমি ক্রয়ের সাথে কি কি বিষয় পেলাম? ক্রয় আছে 40,000 টাকা, এই যে এখানে, সেখান থেকে আমি ফেরত বাদ দিব, পরিবহন খরচ যোগ করব, তারপরে পণ্য ক্রয় যেটা হিসাবভুক্ত হয় না এইটা যোগ করব, আর যেটা পণ্য উত্তোলন করেছে, উঠাই নিয়ে গেছে, সেটা বাদ দিব। আচ্ছা, তাহলে আমি টার্মগুলি নেই এখানে। পণ্য ক্রয়, এর সাথে অলিখিত পণ্য ক্রয় যেটা ছিল সেটা যোগ হবে, সেই সাথে ফেরত যেটা ছিল সেটা বাদ যাবে, তারপরে আমার পণ্য উত্তোলন ছিল সেটা বাদ যাবে, এবং যোগ হবে ক্রয় পরিবহন, ঠিক আছে? এইগুলি যোগ বিয়োগ করলে, অর্থাৎ 40-এর সাথে 2,000 যোগ হবে, 1,750 বিয়োগ হবে, 1,000 বিয়োগ হবে এবং 2,500 যোগ হবে। এগুলি যদি করি তাহলে আমার ক্রয়, মোট ক্রয় হচ্ছে 41,750। তাহলে আমার হাতে মজুদ পণ্য ছিল 15,000 টাকা এবং ক্রয় করছি আমি 41,750 টাকা। তাহলে কত টাকার ক্রয় করেছি? 56,750 টাকার পণ্য আমি ক্রয় করছি। সেখান থেকে যদি আমি সমাপনী মজুদ পণ্য বাদ দেই, সমাপনী মজুদ পণ্য বাদ দেই 12,300 টাকা, যেটা এখানে অঙ্কে দেয়া আছে 1 নম্বরে। এটা বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে আমি নিট বিক্রয় পেলাম 1,01,950, বিক্রিত পণ্যের ব্যয় পেলাম 44,450। এটা বিয়োগ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমার মোট মুনাফা।
তাহলে মোট মুনাফার পর্ব শেষ। এবারে যাব আমরা গ নাম্বারে। গ নাম্বারে বলা আছে যে বছর শেষে খাদিজা অ্যান্ড কোং এর মোট মুনাফা ৫৭,৫০০ টাকা ধরে, অর্থাৎ আমি যখন বিশদ আয় বিবরণী করব তখন আমি ধরে নিব যে আমার মোট মুনাফা ৫৭,৫০০ টাকা হয়েছে। আমার এই অঙ্কে কত টাকা মোট মুনাফা বের হয়েছে? ৫৭,৫০০, তার মানে সেম। হ্যাঁ, সুতরাং সমস্যা নেই। তাহলে আমরা আয় বিবরণীর ছকটা প্রথমে দেখি। আমরা ছকের সাথে আগেই পরিচিত। যেহেতু এখানে পরিচালন ব্যয় থেকে শুরু করা হয়েছে, কেন? কারণ এর আগের এই যে অঙ্কে এখানে কিন্তু আমি অলরেডি মোট মুনাফা বের করেছি এবং অঙ্কেও বলা আছে যে মোট মুনাফা ৫৭,৫০০। সুতরাং আমার মোট মুনাফার উপরের অংশ করার আর দরকার নাই, এর পরের অংশগুলি আমি করব। তাহলে মোট মুনাফা ৫৭,৫০০ টাকা যেহেতু প্রশ্নে দেয়া আছে, সুতরাং এটা আমি লিখে নিচ্ছি যে মোট মুনাফা প্রশ্নে দেয়া আছে কত? ৫৭,৫০০ টাকা। এখন আমি পরিচালন ব্যয়গুলি নিয়ে আসব। পরিচালন ব্যয়গুলি কি কি? যেমন হচ্ছে বেতন, এই যে এখানে বেতন আছে, বীমা প্রিমিয়াম আছে, ডাক তার আছে, তারপরে বিজ্ঞাপন খরচ আছে, বাট্টা আছে। এই যে বাট্টাটা আবার অন্য পর্যায়ে যায়, যাই হোক এগুলি আমি আগে নিয়ে নিচ্ছি। তাহলে বেতন নিব ৫,০০০। বেতনের সাথে যদি কোনো বকেয়া বিষয় থাকে সেগুলি যোগ হবে। এখানে কিছু নাই বকেয়া বেতনের, এখানে শুধু বিজ্ঞাপন নামে যে আইটেমটা আছে খরচের, এইটা যখন নিব তখন আমি এই বিজ্ঞাপনের সাথে আমার ৫ বছরের জন্য দেয়া হয়েছে, সুতরাং আমি ১ বছরের হিসাব করতেছি। এখানে ৫ বছরের হিসাব দেখেন, এখানে বিজ্ঞাপন যে ২,৭৫০ টাকা দেয়া হয়েছে, এইটা ৫ বছরের জন্য দেয়া হয়েছে, কিন্তু আমি তো ১ বছরের খরচ দেখাবো, ১ বছরের হিসাব দেখাবো। তাহলে ২,৭৫০কে ৫ দিয়ে ভাগ দিব, ১ দিয়ে গুণ করব, তাহলে আমার ১ বছরেরটা বের হবে। এর বাইরে আমি যখন এই যে কুরিন সঞ্চিতি নিব সেটা একে একে আসতেছি। প্রথমে আমরা বেতন থেকে শুরু করি। বেতন আছে হচ্ছে ৫,০০০ টাকা। তারপরে কি আছে? বীমা প্রিমিয়াম। বীমা প্রিমিয়াম কত আছে? ৭৫০ টাকা। তারপরে ডাক ও তার ১৩০০ টাকা আছে, নিলাম আমি ডাক ও তার ১৩০০ টাকা। এরপরে আছে বিজ্ঞাপন খরচ, এটা কত বছরের জন্য দেয়া আছে? ৫ বছরের জন্য, কিন্তু আমার তো এখন ১ বছরের খরচটা নিতে হবে। তাহলে ৫ বছরে ২৭৫০ টাকা হলে ১ বছরে কত? এটা বের করতে হলে কি করতে হবে? ৪ বছরেরটা এখান থেকে বাদ দিয়ে দেখাইতে হবে। অর্থাৎ আমি যদি বিজ্ঞাপন খরচ ২৭৫০ টাকা হয়, এর ৪-এর ১ অংশ রাখবো, ৫-এর ১ অংশ রাখবো, তাইলে কি করতে হবে? আমার ৫ বছরের জন্য যেহেতু ৫, এখানে ৫ লিখে ৫-এর ১ অংশ রাখতে হবে, সুতরাং ৪ অংশ ৪টাতে বিয়োগ দিতে হবে, তাইলে আমার হচ্ছে ১ অংশ থেকে যাবে। এরপরে আছে কি? বাট্টা প্রাপ্তি, বাট্টা পাওয়া গেছে, এটা অন্যান্যর মধ্যে যাবে। কুরিন, এবারে কুরিন নিয়ে কথা বলবো। কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, এইখানে কিন্তু আমি একটা ১৬০০ টাকার কুরিন রেখেছিলাম, নতুন কুরিন, আবার কুরিন বাট্টা সঞ্চিতিও রেখেছিলাম, ঠিক আছে। আর এখানে একটা পুরাতন কুরিন আছে ২৬০০ টাকা। তার মানে নতুন কুরিন আমি রাখছিলাম কত? ১৬০০ টাকা, সেখান থেকে পুরাতন কুরিনটা আমি বাদ দিব ২৬০০ টাকা। তার মানে দাঁড়ালো কত? ১,০০০ টাকা। আর এর বাইরে আর একটা বাট্টা সঞ্চিতি ছিল, বাট্টা সঞ্চিতিটা আমরা এখানে নিয়ে নিব। এর বাইরে কিন্তু আর কোনো খরচের আইটেম এখানে নেই। সুতরাং আমরা সরাসরি এখানে পরিচালন ব্যয় কত পেলাম, এই টোটালটা যোগ করলে, সেকেন্ড কলাম যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মোট পরিচালন ব্যয় ৭,৩৬৮ টাকা। তাহলে মোট মুনাফা থেকে মোট পরিচালন ব্যয় যদি বিয়োগ দেই তাহলে আমরা পাবো মোট পরিচালন আয়। আচ্ছা, সুতরাং একটা জিনিস এখানে রয়ে গেছে, সেটা কি? বাট্টা প্রাপ্তি। আমরা যদি বাট্টা প্রদান করি তাহলে কিন্তু পরিচালন ব্যয়ের ভিতরে দিই, কিন্তু বাট্টা যদি পাই কারোর কাছ থেকে তাহলে সেটা অন্যান্য আয়ের ভিতরে চলে যাবে। সুতরাং আমরা এখানে অন্যান্য আয়ের অপশন যেটা আছে, এখানে আমরা পুরো টাকাটা নিয়ে নিলাম ১,০০০। তাহলে ৫০,০০০-এর সাথে ১,০০০ যোগ হলে কত হবে? ৫১,১৩২। এটা হচ্ছে আমার নিট আয়। সুতরাং
আমার অঙ্কে যা যা করতে বলা হয়েছিল সেটা আমাদের করা শেষ। উত্তর আপনি এভাবে লিখতে পারেন যে নিট দেনাদারের পরিমাণ 37,632, যেটাই করণীয় একে ছিল 37,632। ক্ষয় আছে মোট মুনাফা আমরা বের করে নিয়েছি 57,500 টাকা, এই যে খ নাম্বারে 57,500 টাকা। আর গ নাম্বারে আছে নিট আয় 51,132, যেটাই যে লাস্ট আমরা বের করে নিলাম। সুতরাং বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মতো সৃজনশীল প্রশ্ন নাম্বার 12। এরই সাথে আমরা শেষ করলাম আমাদের 10ম অধ্যায়। আমরা পরবর্তী টিউটোরিয়ালে চলে যাব 11তম অধ্যায়। সুতরাং সে পর্যন্ত সবাই ভালো থাকেন, নিয়মিত প্র্যাকটিস করবেন। আমরা এখানে যা করালাম এগুলি ঘুরে ফিরে আসে, সুতরাং আপনি টার্মসগুলো যদি সঠিকভাবে বোঝেন, সঠিকভাবে বুঝতে পারেন, তাহলে হচ্ছে যতই ঘুরাই পেঁচাই যেভাবেই দেওয়া হোক আপনি অঙ্ক সমাধান করতে পারবেন। আর আপনাদের যদি জানার কোনো ইস্যু থাকে, জানার কোনো বিষয় থাকে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্টস বক্সে লিখে দেবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সুতরাং সবাই ভালো থাকেন, অনেক অনেক ধন্যবাদ।